আসসালামু আলাইকুম। ফেলে আসা ভালোবাসা গল্পের ১৪ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। পরদিন সকালে বাড়িতে এক অদ্ভুত কাণ্ড ঘটল। সাদাব খুব ভোরে ঘুম থেকে উঠে জগিংয়ে গেছে, যা এই বাড়িতে বিরল ঘটনা। ফিরে এসে সে ড্রয়িং রুমে আদ্রর সামনে গিয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়াল। আদ্র ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, সূর্য কি আজ পশ্চিমে উঠেছে? তোর তো এই সময় ঘুমানোর কথা। সাদাব মাথা চুলকিয়ে বলল, আসলে ভাইয়া, আমি ভাবছি একটা এনজিও শুরু করব, পথ শিশুদের জন্য। আপনি কি অনুমতি দেবেন? আদ্র এবার চশমা খুলে সাদাবের দিকে তাকালো। এনজিও? নাকি ওই এনজিওর কোনো কর্মীর ওপর তোর ক্রাশ খেয়েছে? সাদাব থতমত খেয়ে গেল। আপনি কিভাবে জানলেন? মানে, না ভাইয়া, তেমন কিছু না। ভূমি পাশ থেকে চা নিয়ে আসছিল, সে হেসেই খুন। আদ্র ভাই, আপনার গোয়েন্দাগিরি কি বাড়িতেও চলবে? সাদাবকে অন্তত একটু নিঃশ্বাস নিতে দিন। আদ্র গম্ভীর হয়ে বলল, সাদাব, আমি চাই না তুই আবার কোনো ভুল মানুষের খপ্পরে পড়িস। মেয়েটার ডিটেলস আমাকে দিস, আমি চেক করে দেখব। সাদাব দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। আদ্রর শাসনের হাত থেকে পালানো দায়। দুপুরে আরুষি স্কুল থেকে ফিরে এসে সোজা আদ্র স্টাডি রুমে ঢুকল। আদ্র তখন একটা ইম্পর্ট্যান্ট মিটিংয়ে ছিল। আরুষি তার বাবার কোল ঘেঁষে বসল। বাবা, আমার ফ্রেন্ড আয়ানের জন্মদিন আগামী শুক্রবার। ও আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাব? আদ্রর মিটিংয়ের মাঝেই মুখটা গম্ভীর হয়ে গেল। ল্যাপটপ মিউট করে সে আরুষিকে বলল, জন্মদিন? ওখানে অনেক মানুষ থাকবে, তোমার যাওয়ার দরকার নেই। আমরা বরং ওই দিন তোমাকে নিয়ে পার্কে যাব। আরুষি মুখটা ছোট করে ফেলল। কিন্তু বাবা, আয়ান আমার বেস্ট ফ্রেন্ড, ও কষ্ট পাবে। ভূমি দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। মিটিং শেষ হতেই সে ভেতরে ঢুকল। আদ্র সাহেব, আপনি কি এবার ছোট ছোট বাচ্চাদের জন্মদিনেও বাগড়া দেবেন? ও তো বাচ্চা মানুষ, একটু বন্ধুদের সাথে মিশতে দিন। আদ্র টেবিল চাপড়ে বলল, বাচ্চা থেকেই তো সব শুরু হয় ভূমি। আজ জন্মদিন, কাল আড্ডা, পরশু অন্য কিছু। আমি আমার মেয়েকে কোনো লুজ কানেকশন দিতে চাই না। ভূমি রেগে গিয়ে বলল, আপনি তো দেখি মডার্ন যুগের এক মধ্যযুগীয় জল্লাদ। আরুষি যাবে, আর আমি নিজে ওকে নিয়ে যাব। আপনার অনুমতি লাগবে না। আদ্র আর ভূমির মধ্যে এক ঠান্ডা লড়াই শুরু হলো। কেউ কারো সাথে কথা বলছে না। বাড়ির কাজের লোকগুলোও ভয়ে তটস্থ। শুক্রবার এলো। ভূমি আরুষিকে সুন্দর একটা গোলাপি ফ্রক পরিয়ে রেডি করল। আদ্র বারান্দায় দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিছু বলছিল না। ওর চোখে মুখে এক চাপা অস্থিরতা। গাড়ি করে যখন ভূমি আর আরুষি বের হতে যাবে, তখন দেখল গেটে আদ্র দাঁড়িয়ে। তার হাতে একটা বড় গিফট বক্স। আমিও আসছি, একা তোমাদের ছাড়ব না। আদ্রর সংক্ষিপ্ত উত্তর। জন্মদিনের পার্টিতে গিয়ে আদ্র এক কোণে গম্ভীর হয়ে বসে রইল। আরুষি যখন আয়ানের সাথে খেলছিল, আদ্রর নজর বাজপাখির মতো ওদের ওপর। আয়ান যখন আরুষির হাতে একটা বেলুন দিল, আদ্রর সাথে সাথে উঠে দাঁড়াল। ভূমি আদ্রর হাত চেপে ধরল। বসে থাকুন। আপনি কি পাগল হয়ে গেছেন? ওটা স্রেফ একটা বেলুন। আদ্র দাঁতে দাঁত চিপে বলল, বেলুন থেকে শুরু হয়ে ওটা হার্ট শেপ পর্যন্ত যেতে দেরি লাগে না। আমি নজর রাখছি। পার্টি শেষে ফেরার পথে আরুষি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। গাড়ি ড্রাইভ করতে করতে আদ্রর রাগটা একটু কমে এলো। ভূমি, আমি জানি আমি একটু বেশি করি, কিন্তু তৌসিফের ওই ঘটনার পর থেকে আমি কাউকেই বিশ্বাস করতে পারি না। মনে হয় আমার সামান্য অবহেলায় যদি তোমাদের কিছু হয়ে যায়। ভূমি আদ্রর কাঁধে হাত রাখল। আদ্র ভাই, বিশ্বাস আর শাসনের মধ্যে একটা সূক্ষ্ম সুতো আছে। আপনি যদি সুতোটা বেশি টানেন, তবে সেটা ছিঁড়ে যাবে। একটু রিল্যাক্স করুন। আদ্র কোনো কথা বলল না, শুধু ভূমির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। রাতে আদ্রর ফোনে একটা আননোন কল এলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা খসখসে গলা ভেসে এলো। আদ্র সাহেব, অভিনন্দন। আপনার মেয়ের জন্মদিন পার্টিতে তো খুব আনন্দ করলেন, কিন্তু সাবধান, আপনার পেছনের ছায়াটা কিন্তু আপনার চেয়েও লম্বা। আদ্রর চোয়াল শক্ত হয়ে গেল। কে তুই? সামনে এসে কথা বল। পরদিন সকালে বাড়িতে এক অদ্ভুত কাণ্ড ঘটল। সাদাব খুব ভোরে ঘুম থেকে উঠে জগিংয়ে গেছে, যা এই বাড়িতে বিরল ঘটনা। ফিরে এসে সে ড্রয়িং রুমে আদ্রর সামনে গিয়ে কাচুমাচু হয়ে দাঁড়াল। আদ্র ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, সূর্য কি আজ পশ্চিমে উঠেছে? তোর তো এই সময় ঘুমানোর কথা। সাদাব মাথা চুলকিয়ে বলল, আসলে ভাইয়া, আমি ভাবছি একটা এনজিও শুরু করব, পথ শিশুদের জন্য। আপনি কি অনুমতি দেবেন? আদ্র এবার চশমা খুলে সাদাবের দিকে তাকাল। এনজিও?
নাকি ওই এনজিওর কোনো কর্মীর ওপর তোর ক্রাশ খেয়েছে? সাদাব থতমত খেয়ে গেল। আপনি কিভাবে জানলেন? মানে, না ভাইয়া, তেমন কিছু না। ভূমি পাশ থেকে চা নিয়ে আসছিল, সে হেসেই খুন। আদ্র ভাই, আপনার গোয়েন্দাগিরি কি বাড়িতেও চলবে? সাদাবকে অন্তত একটু নিঃশ্বাস নিতে দিন। আদ্র গম্ভীর হয়ে বলল, সাদাব, আমি চাই না তুই আবার কোনো ভুল মানুষের খপ্পরে পড়িস। মেয়েটার ডিটেলস আমাকে দিস, আমি চেক করে দেখব। সাদাব দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। আদ্র শাসনের হাত থেকে পালানো দায়। দুপুরে আরুষে স্কুল থেকে ফিরে এসে সোজা আদ্র স্টাডি রুমে ঢুকল। আদ্র তখন একটা ইম্পর্ট্যান্ট মিটিংয়ে ছিল। আরুষি তার বাবার কোল ঘেঁষে বসল। বাবা, আমার ফ্রেন্ড আয়ানের জন্মদিন আগামী শুক্রবার। ও আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাব? আদ্রর মিটিংয়ের মাঝেই মুখটা গম্ভীর হয়ে গেল। ল্যাপটপ মিউট করে সে আরুষিকে বলল, জন্মদিন? ওখানে অনেক মানুষ থাকবে, তোমার যাওয়ার দরকার নেই। আমরা বরং ওই দিন তোমাকে নিয়ে পার্কে যাব। আরুষি মুখটা ছোট করে ফেলল। কিন্তু বাবা, আয়ান আমার বেস্ট ফ্রেন্ড, ও কষ্ট পাবে। ভূমি দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। মিটিং শেষ হতেই সে ভেতরে ঢুকল। আদ্র সাহেব, আপনি কি এবার ছোট ছোট বাচ্চাদের জন্মদিনেও বাগড়া দেবেন? ও তো বাচ্চা মানুষ, একটু বন্ধুদের সাথে মিশতে দিন। আদ্র টেবিল চাপড়ে বলল, বাচ্চা থেকেই তো সব শুরু হয় ভূমি। আজ জন্মদিন, কাল আড্ডা, পরশু অন্য কিছু। আমি আমার মেয়েকে কোনো লুজ কানেকশন দিতে চাই না। আদ্রর অস্থিরতা দেখে ভূমি বিছানা ছেড়ে উঠে এলো। ও আদ্রর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে আদ্র ভাই, কার ফোন ছিল? আদ্র স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। কিছু না ভূমি, অফিসের একটা জরুরি কল, তুমি ঘুমাও। ভূমি আদ্রর চোখের দিকে তাকিয়ে বুঝল ও মিথ্যে বলছে। আপনি মিথ্যে বলতে পারেন না আদ্র ভাই, আপনার চোখ বলছে আপনি ভয় পাচ্ছেন। তৌসিফ কি আবার কিছু করেছে? আদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে ভূমিকে জড়িয়ে ধরল। তৌসিফ একা নয় ভূমি, ওর পেছনে বড় কোনো রাঘব বোয়াল আছে। আজ যে ফোন করেছে সে আমাদের সব মুভমেন্ট জানে। আরুষির বার্থডে পার্টির খবরও ওর কাছে ছিল। ভূমি শিউরে উঠল। তার মানে আমাদের ওপর কেউ নজর রাখছে? আরুষি কি বিপদে? আমি থাকতে আরুষির গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। কাল থেকেই আমি সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছি। আর শোনো, কাল থেকে আরুষি স্কুলে যাবে না, কয়েকদিন বাড়িতেই থাকবে। আদ্রর গলায় আবার সেই পুরনো কঠোর শাসন ফিরে এলো। পরদিন সকালে সাদাব তার এনজিওর কাজে বের হওয়ার সময় আদ্র ওকে আটকে দিল। সাদাব, আজ থেকে তুই বাড়ির বাইরে যাবি না। আর তোর ওই এনজিওর পার্টনার, মেয়েটার নাম কি যেন? হৃদিতা, ওকে বলো আজ দেখা করতে হবে না। সাদাব অবাক হয়ে বলল, কেন ভাইয়া? হৃদিতা তো আজ বাচ্চাদের জন্য খাবার ডিস্ট্রিবিউশন করবে। আমি না গেলে ও একা সামলাতে পারবে না। আদ্র দাঁতে দাঁত চিপে বলল, আমি যা বলছি শোনো, পরিস্থিতি ভালো নয়। তোকে আর ভূমি আরুষিকে আমি বিপদে ফেলতে চাই না। সাদাব রেগে গিয়ে বলল, আপনি কি আমাদের সারা জীবন খাঁচায় বন্দি করে রাখবেন? আপনার শত্রু ভয়ে আমরা আমাদের জীবন থামিয়ে দেব? আদ্র আর সাদাবের মধ্যে এক উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হল। ঠিক তখনই কলিং বেল বাজল। দরজা খুলতেই দেখা গেল এক তরুণী দাঁড়িয়ে। পরনে সাধারণ সালোয়ার কামিজ, চোখে চশমা। ও হাসি মুখে বলল, সালামু আলাইকুম, আমি হৃদিতা। সাদাব ভাইয়ের সাথে কথা ছিল। আদ্র হৃদিতার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখল। মেয়েটার চোখে এক অদ্ভুত স্থিরতা। আদ্রর গোয়েন্দা মন বলছে, এই মেয়েটা সাদামাটা নয়। সাদাব এখন ব্যস্ত, আপনি পরে আসুন। হৃদিতা একটুও দমে না গিয়ে বলল, ব্যস্ততা তো জীবনের অংশ আদ্র সাহেব, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করাটাও বড় কাজ। সাদাব ভাই আজ না গেলে বাচ্চারা না খেয়ে থাকবে। আদ্র হৃদিতার সাহসিকতা দেখে একটু অবাক হল। ওর বাড়ির ভেতর ঢুকে ওর সাথে এভাবে কথা বলার সাহস খুব কম মানুষের আছে। বিকালে আদ্র তার গোপন সোর্সের মাধ্যমে জানতে পারল, তৌসিফের হয়ে এখন যে লোকটা কাজ করছে তার নাম মির্জা। সে শহরের আন্ডারওয়ার্ল্ডের মাথা। মির্জা চায় আদ্র সেই ড্রাগ ডিলিংয়ের অরিজিনাল পেপারসগুলো উদ্ধার করতে, যা আদ্র জেলের ভেতর পুড়িয়ে ফেলার নাটক করেছিল। আসলে সেগুলো এখনও আদ্রর কাছেই আছে। আদ্র বুঝতে পারল মির্জা সরাসরি আক্রমণ করবে না, ও পরিবারের কাউকে টোপ হিসেবে ব্যবহার করবে। রাতে খাওয়ার টেবিলে আদ্র ঘোষণা করল, আগামীকাল আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে যাব, কয়েকদিন ওখানে কাটাবো। ভূমি অবাক হল।
হঠাৎ গ্রামের বাড়ি কেন? সামনে তো আরুষির পরীক্ষা। পরীক্ষা পড়ে হবে, কাল ভোরেই বের হব, কেউ কোনো প্রশ্ন করবে না। আদ্রর এক কথা। ভোরবেলা দুটো কালো রঙের পাজেরো গাড়ি গেটে এসে দাঁড়াল। আদ্র নিজে ড্রাইভ করছে। পেছনের সিটে ভূমি আর আরুষি, অন্য গাড়িতে সাদাব আর হৃদিতা, যাকে আদ্র সাথে নিয়েছে নজর রাখার জন্য। শহর ছেড়ে গাড়ি যখন হাইওয়েতে উঠল, আদ্র লক্ষ্য করল একটা ধূসর রঙের জিপ তাদের ফলো করছে। আদ্র ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটল। ভূমি, বেলটা শক্ত করে বাঁধো, আরুষিকে শক্ত করে ধরো। ভূমি ভয় পেয়ে বলল, কি হয়েছে আদ্র ভাই? শিকারী যখন শিকারের পেছনে ছোটে, তখন শিকারীকে মাঝে মাঝে পাল্টা তাড়া দিতে হয়। আদ্র হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দিল। হাইওয়ের মাঝপথে আদ্রর গাড়িটা অদ্ভুতভাবে একটা সরু রাস্তার দিকে মোড় নিল। পেছনের জিপটা আদ্রর পিছু ছাড়ল না। কিন্তু আদ্র জানত না, এই রাস্তার শেষ মাথায় মির্জার লোক নয়, বরং অন্য কেউ অত পেতে আছে। হঠাৎ একটা বিকট শব্দে আদ্রর গাড়ির টায়ার বাস্ট হল। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের এক গাছের সাথে ধাক্কা খেল। ভূমি আর্তনাদ করে উঠল। আদ্রর কপাল দিয়ে রক্ত ঝরছে। ও অস্পষ্ট